দর্শক, আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদের যিনি স্পিকার, সর্বশেষ নির্বাচনে মাত্র তো কয়েক মাস দায়িত্ব পালন করেছেন, শিরীন শারমিন চৌধুরীর কথা বলছি। তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল, এবার আওয়ামী লীগের জন্য ভালো খবর এবং দেশের রাজনৈতিক অঙ্গনের আবহাওয়ার জন্য একটা ভালো খবর যে আদালতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করেনি বলেই আদালত স্বাধীনভাবে শিরীন শারমিন চৌধুরীর আজকে জামিন দিয়েছেন। যে মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলাতে তাকে জামিন দেয়া হয়েছে। এই ঘটনাটা যখন দুপুরে ঘটল তখন এটা নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হতে শুরু করেছে এবং এখন চুলচেরা বিশ্লেষণ হবে সেটা হচ্ছে শিরীন শারমিন চৌধুরীর এই জামিনের পেছনে আন্তর্জাতিক প্রভাব রয়েছে কি না। খুব সম্প্রতি ভারতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সফর করলেন, সেখান থেকেও কোনো চাপ ছিল কি না সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব। শিরীন শারমিন চৌধুরী কবে মুক্তি পাচ্ছেন, জেল থেকে মুক্ত হচ্ছেন, এবং আমরা কদিন আগেই যে ভবিষ্যৎবাণীটা করেছিলাম যে শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগের বিকল্প নেতৃত্বে যাচ্ছেন বোধহয়, সেটাই কি সত্যি হতে যাচ্ছে কিনা সেটা আলোচনা করে দেখব এই ভিডিওতে। থাকবেন দর্শক। বলছিলাম সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কথা। তাকে আজকে আদালতে, নিম্ন আদালতেই জামিন দেয়া হয়েছে। এটা কেউ প্রত্যাশা করেনি বোধহয় এত দ্রুত তার জামিন হবে, এবং আজকে তার আইনজীবী বলেছেন যে তার অন্য মামলায় যেহেতু শোন অ্যারেস্ট দেখানোর কোনো ব্যাপার নেই, সেহেতু তার মুক্ত হতে কোনো অসুবিধা নেই। আজকে অথবা কালকের মধ্যেই তিনি মুক্ত হবেন। কেন এই জামিন দেয়া হলো, এর পেছনে কি কারণ, কোন কোন ঘটনার পরিক্রমা এর সঙ্গে রয়েছে, সেগুলো আলোচনা করব। তার আগে আদালতে আজকে কি হলো চলুন একটু জেনে দেখি। বিডি নিউজ 24 এর এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন, মুক্তিতে বাধা নেই, আজ অথবা কালই কারাগার থেকে মুক্ত হবেন বলে আশা করছি, এমনটা তার আইনজীবী জানিয়েছেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন আজকে শুনানি নিয়ে এই আদেশ দিয়েছেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী হামিদুল মিসবা। তিনি জানিয়েছেন, শিরীন শারমিন চৌধুরীর আর কোনো মামলায় আটকাদেশ নেই, আমরা জামিননামা দাখিল করব, আজ অথবা কালই তিনি কারামুক্ত হবেন। আসামির পক্ষে জামিন চেয়ে শুনানিতে আইনজীবী ইবনুল কাউসার বলেন, মামলায় শিরীন শারমিন চৌধুরীর সম্পর্কে একটা শব্দও নেই, এজাহারে শুধু নামটার জায়গায় তার নাম আছে, তার কোয়ালিফিকেশন সম্পর্কে সবাই জানে, এবং এই আইনজীবী বলেন তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ। 2024 সালের 5 আগস্টের পরে তিনি এক ধরনের গৃহবন্দী ছিলেন, তার কোনো ট্রিটমেন্ট হয়নি, তিনি অনেকগুলো রোগে ভুগছেন, অন্তত 10টা রোগের নিয়মিত ওষুধ তাকে খেতে হয়, সেই ওষুধগুলো সবগুলো আবার বাংলাদেশে পাওয়াও যায় না, এরকম কথা বলা হয়েছে যে বেশ কয়েক বছর আগে তিনি একবার স্ট্রোক করেন, সেই স্ট্রোকের পরে তিনি বেশ অসুস্থ অবস্থাতেই ছিলেন, নিয়মিত তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে হতো, কিন্তু 2024-এর জুনে তার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার কথা থাকলেও তখন পরিবেশটা পারমিট না করায় তিনি বিদেশে যেতে পারেননি। সর্বশেষ এতদিন তার কোনো সুচিকিৎসা হয়নি, সে কারণেই তার জামিন প্রয়োজন। এই ব্যাপারগুলো আসামি পক্ষের উকিল তুলে ধরেছেন। রাষ্ট্রপক্ষের উকিল বিরোধিতা করেছেন, এটা হত্যা মামলা, এটা সাধারণ ওই দুর্নীতির মামলা না যে তাকে জামিন দেওয়া হবে, এটা হত্যা মামলা, তাকে আটকে রাখতে হবে, এই ব্যাপারগুলো যুক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে আদালতে। কিন্তু আদালত শিরীন শারমিন চৌধুরীর জামিন নিশ্চিত করেছেন। এটা একটা বড় খবর। এটা বড় খবর এই কারণেই যে প্রফেসর ইউনূস তার 1.5 বছরের শাসনামলে যেভাবে আদালতকে করায়ত্ত করেছিলেন, আদালতের ওপরে এক ধরনের গজব নাজিল করেছিলেন, আদালতকে বাধ্য করেছিলেন বিভিন্ন সিদ্ধান্ত নিতে, এবং আদালত মবের ভয়ে কোনো জামিন দিতে পারেনি। জামিনযোগ্য মামলা হলেও, জামিন তার প্রাপ্য অধিকার হলেও কোনো আসামিকে জামিন দেয়া হয়নি নিম্ন আদালতে বেশিরভাগ ক্ষেত্রেই।
এই ব্যাপারগুলো ঘটেছে এবং এই ব্যাপারগুলো প্রফেসর ইউনূস এবং তার মেটিকুলাস আইন উপদেষ্টা আসিফ নজরুল তারা মিলে এই ঘটনাগুলো ঘটিয়েছেন। তার একটা বড় পরিবর্তন আমরা দেখলাম বিএনপি সরকারের আমলে শিরীন শারমিন চৌধুরীর এই জামিন দেয়াটা। যখন তাকে গ্রেপ্তার করা হয় তারপরই একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে খুব শীঘ্রই হয়তো তার জামিন হবে এবং তিনি হয়তো আওয়ামী লীগের মানে ভারপ্রাপ্ত কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন এবং তার নেতৃত্বেই আওয়ামী লীগ কার্যক্রম শুরু করতে পারে, আওয়ামী লীগের রাজনীতি শুরু হতে পারে। শেখ হাসিনার ফেরার বাস্তবতা যেহেতু নেই, সেহেতু বিকল্প নেতৃত্ব এবং বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে তিনি মানে শেখ হাসিনার কাছে সাবির হোসেন চৌধুরী কিংবা অন্যান্যদের চাইতে বেশি বিশ্বাসযোগ্য এরকমটাই মনে হয়েছে। কারণ তাকে যেভাবে অল্প বয়সে সংসদের স্পিকারের মতো এত বড় একটা জায়গায় পরপর 3 বার তাকে দেয়া হয়েছে এবং শেষবার তো মনে হচ্ছিল যে তাকে রাষ্ট্রপতিই করা হবে, কিন্তু কোথা থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে এসে রাষ্ট্রপতি করা হলো সেটা ভেস্তে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করতে পারলে যে শিরীন শারমিন চৌধুরী পরবর্তীতে রাষ্ট্রপতি হতেন এটা একেবারে দিনের আলোর মতো সত্য। সুতরাং সেরকম আস্থা শেখ হাসিনার আস্থা তার উপরে হয়তো রয়েছে, এরকম পর্যালোচনা করেই আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব হয়তো শিরীন শারমিন চৌধুরীর উপরেই পড়তে যাচ্ছে। সেখানে একটা অনুষঙ্গ আমরা যোগ করেছিলাম, সেটা হচ্ছে যে ভারতের এক ধরনের চাপ রয়েছে। সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন। 3 দিনের ভারত সফর শেষে 9 তারিখে একই বিমানে এস জয়শঙ্করের সঙ্গে তিনি মরিশাসে গেছেন। তার এই সফর যে খুব একটা ফলপ্রসূ হয়নি সেটা ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গে তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার নিয়ে একদিন আগে আমরা আলোচনা করেছিলাম। সেখানে তিনি বলেছেন তড়িঘড়ি নয়, ধৈর্য ধরতে হবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। এই শব্দগুলো ব্যবহার এবং এই বাক্যের ব্যবহারেই ধরে নেওয়া যায় যে তার সফরটা খুব একটা ফলপ্রসূ হয়নি। ভারতীয় সাংবাদিকরা বিভিন্নভাবে গত 3-4 দিন ধরে দাবি করে আসছেন যে আলোচনা এবং সমঝোতা কিংবা সম্পর্ক উন্নয়নের ব্যাপারগুলো মূলত ভেস্তে গেছে 2টা পয়েন্টে। একটা হচ্ছে শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার, আরেকটা হচ্ছে সংসদে সন্ত্রাস বিরোধী আইন পাশ করে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাটাকে দীর্ঘায়িত করা। এই 2টা জায়গাতে ভারতের বড় আপত্তি ছিল এবং বাংলাদেশের যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ চেয়ে আবার নতুন করে চাহিদা, সেখানেও ভারতের আপত্তি ছিল। মূলত আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া এটা ভারতের একটা বড় চাপ। এই চাপটা যদি সরকার মেনে নেয় যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে, তাহলে খুব দ্রুত ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘটনাগুলো ঘটবে। এরকম কথা, এরকম তথ্য ভারতীয় সাংবাদিকরা গত 3-4 দিন ধরে রেগুলার দিয়ে আসছেন এবং সেখান থেকেই আমরা আলোচনা করেছিলাম যে খুব সম্ভবত খুব দ্রুতই শিরীন শারমিন চৌধুরী তিনি মুক্তি পাবেন এবং নির্বাহী আদেশে প্রফেসর ইউনূসের যে আওয়ামী লীগের ওপরে কার্যক্রম নিষেধাজ্ঞা সেটাও হয়তো উঠে যাবে। কারণ আওয়ামী লীগকে রাজনীতি করতে দিলে বিএনপির কোনো ক্ষতি হবে না, বরং এক দিক দিয়ে তার লাভই হবে। কারণ জামাতকে মোকাবেলা করার ক্ষেত্রে বিএনপি একা কতটা পেরে উঠবে সেটা কিন্তু মাঠের বাস্তবতায় অনেকে এই ব্যাপারে সন্দেহ পোষণ করেন। সেটা একটা বড় ইস্যু। আর একটা বড় ইস্যু হচ্ছে আন্তর্জাতিক একটা বড় চাপ রয়েছে যে ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি করতে হবে। গণতন্ত্রে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করে রাখা যাবে না। সেই দলের যারা অপরাধী, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা দুর্নীতি করেছে, অপরাধীদের শাস্তির ব্যাপার, বিচারের ব্যাপারে কিন্তু কেউ আপত্তি তুলবে না। কিন্তু যখন আপনি গোটা দলকে নিষিদ্ধ করে রাখবেন তখন কিন্তু শুধু ভারত না, সর্বত্র মানে এক ধরনের সমালোচনা এবং চাপ তৈরি হবে এবং সব জায়গা থেকে এই চাপগুলো আসবে। আমার মনে হয় যে কোনো না কোনো ঘটনা পর্দার আড়ালে ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই শিরীন শারমিন চৌধুরীর জামিন প্রাপ্তিটা কোনো বাধাহীনভাবে সম্ভব হলো। কারণ এই সরকার যদি প্রফেসর ইউনূসের মতো নিম্ন আদালতের উপরে প্রভাব বিস্তার করতে চাইতো, তাহলে শিরীন শারমিন চৌধুরীর মতো এত বড় ফিগার, সংসদের স্পিকার যিনি ছিলেন, তাকে এত সহজে হয়তো জামিন দিত না তারা।
কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার আদালতের উপরে প্রভাব বিস্তার করেনি কিংবা করতে চায়নি। কিন্তু পেছনের কারণটা কি ভারতের সঙ্গে যে মানে মিটিং এবং পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে অমীমাংসিত ব্যাপারগুলো, সেই অমীমাংসিত ব্যাপারগুলো খুব দ্রুত মীমাংসা করার জন্যই কি বিএনপি পরবর্তী স্টেপগুলো দিচ্ছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? গত 3-4 দিন যাবৎ একটা বিষয় নিয়ে আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা, ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে যে ভাইয়া, শিরিন শারমিনকে নিয়ে তো অনেক বেশি তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। শিরিন শারমিন কি জেল থেকে বাহির হয়ে আওয়ামী লীগের হাল ধরবে? অনেক আলোচক তো টকশোতে গিয়ে এই বিষয় নিয়ে অনেক ব্যাখ্যা দিচ্ছে। আপনি এই বিষয়টা নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন, আমাদেরকে এই বিষয়টা আলোচনার মাধ্যমে ক্লিয়ার করে দেন। আজকে আমি এই সকল বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাই থাকছে যতদিন পর্যন্ত শেখ হাসিনা বেঁচে আছে। শেখ হাসিনা যদি নিজের ইচ্ছায় শিরিন শারমিন জামিন হয়ে জেল থেকে বাইরে হওয়ার পর শিরিন শারমিনকে দায়িত্ব দেয়, তাহলে সেটা ভিন্ন বিষয়। শেখ হাসিনাকে ছাড়া একটা রিফাইন্ড আওয়ামী লীগের নাম করেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে শিরিন শারমিনকে দায়িত্ব দিলেও শিরিন শারমিন আওয়ামী লীগের দায়িত্ব নিবে না। আর এভাবে করে আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ বলে চালিয়ে দেওয়াও যাবে না। এরকম আরেকটি বিষয় ঘটেছিল আরো কিছু মাস আগে, যখন সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার হয়েছিল, এবং গ্রেপ্তার হওয়ার কিছুদিনের মধ্যে যখন সাবের হোসেন চৌধুরী অনেকগুলো মামলার একসাথে জামিন পেয়ে বাইর হয়ে যায়, তখনও আবার টকশোর মধ্যে অনেক আলোচনা করে আলোচকরা গরম করে ফেলেছে যে সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের হাল ধরতে পারে, এবং রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে আওয়ামী লীগ আসবে সে আওয়ামী লীগের সভাপতি হতে পারে সাবের হোসেন চৌধুরী। কোন একটা ঘটনা যদি বাংলাদেশে ঘটে, আমাদের বাংলাদেশের অনেক টকশো আলোচক আছে, তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করে বাংলাদেশের মধ্যে গরম করে ফেলে, এই সকল বিষয় আলোচনা করে। আবার অনেকেই এই সকল বিষয়গুলো প্রপাগান্ডা আকারে জনমনে ঢুকিয়ে দেয়। সাবের হোসেন চৌধুরীর সাথে অনেক দেশের রাষ্ট্রদূত রিফাইন্ড আওয়ামী লীগ নামে আরেকটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য অনেক বৈঠকও বসেছে। সাবের হোসেন চৌধুরী কোনোভাবে দায়িত্ব নিতে প্রস্তুত হয়নি, কারণ যারা সত্যিকার আওয়ামী লীগ, শেখ হাসিনাকে ছাড়া অন্য কারো নেতৃত্বে আওয়ামী লীগকে মেনে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা নিজে বলবে না আমি এদেরকে দায়িত্ব দিয়েছি। এটাই হচ্ছে রিয়েলিটি। সো শিরিন শারমিনকে নিয়ে যতই আলোচনা হোক, শিরিন শারমিন জেল থেকে জামিন নিয়ে বাইরে হওয়ার পর আওয়ামী লীগের দায়িত্ব নিবে ওই সাবের হোসেন চৌধুরীর মতো, এটা কিছুদিন আলোচনায় থাকবে। উনি জেল থেকে বাইরে হওয়ার পর আবার একটু আলোচনা হবে, তারপরে দেখবেন ফুস হয়ে যাবে। কিন্তু এই আলোচনা অনেক বেশি জোরালো হতো যদি শেখ হাসিনা টেলিগ্রামের বার্তায় কোন একটা হিন্স দিত, আমি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আর বেশি দিন থাকবো না, আমার দায়িত্বে যারা বাংলাদেশের মধ্যে আছে তাদের যে কোনো একজনকে আমি দায়িত্ব দিব, তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যেত, এই বিষয়টা নিয়ে আরো সামনে আগানো যেত যে শিরিন শারমিন হয়তোবা আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারে জেল থেকে জামিনে বাইরে হওয়ার পর, বা সাবের হোসেন চৌধুরী নিতে পারে, বা আরো যারা যারা আছে যে কোনো কেউ নিতে পারে। যখন শেখ হাসিনা এই সকল বিষয় নিয়ে কোনো আলোচনা করছে না, সো টকশোর মধ্যে কে কি আলোচনা করলো, কে কি ব্যাখ্যা করলো, এটা নিয়ে এত তুমুল আলোচনার কোনো প্রয়োজন নেই। সো আপনারা সবসময় মাথায় রাখবেন, শেখ হাসিনা একদম শেষ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রী আছে। শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগকে এখন কেউ চাঙ্গা করতে পারবে না। একটা জিনিস মাথায় রাখেন যে শেখ হাসিনা এখনো প্রায় 70 বছর প্লাস হয়ে গিয়েছে, এই বয়সে এসেও তিনি একা কিন্তু আওয়ামী লীগকে চাঙ্গা করে রেখেছে। আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা আছে, তারা কিন্তু আওয়ামী লীগকে চাঙ্গা করতে পারছে না। শেখ হাসিনা যেভাবে সারাদিন আওয়ামী লীগ নিয়ে কাজ করছে, বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, আওয়ামী লীগের কোন শীর্ষ নেতা আছে এরকম ভাবে শেখ হাসিনার মতো অ্যাক্টিভলি কাজ করছে? অনেকে তো শেখ হাসিনার কথাই শুনছে না, অনেকে তো শেখ হাসিনার সাথে যোগাযোগ করাও বন্ধ করে দিয়েছে। হাতেও না কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা এখন দলের জন্য অ্যাক্টিভলি কাজ করছে, বিভিন্ন টকশোতে আসছে, বিভিন্ন বক্তব্য দিচ্ছে। প্রায় 50% নেতাই এখন চুপচাপ হয়ে বসে আছে, শেখ হাসিনার সাথে যোগাযোগও করছে না। কারণ শেখ হাসিনার সাথে যোগাযোগ করলে যদি শেখ হাসিনা প্রেসার দেয় দেশে যাওয়ার জন্য, শেখ হাসিনা যদি প্রেসার দেয় কর্মীদেরকে এর টাকা ফান্ডিং করার জন্য, এই সকল বিষয়ের ভয়ে তারা চুপচাপ হয়ে বসে আছে। তারা আবার উকি মারবে কখন জানেন? যখন আওয়ামী লীগের পরিস্থিতি ভালো হওয়ার পর্যায়ে হবে, তখন শেখ হাসিনার সাথে আবার যোগাযোগ শুরু করবে। তারাও বলবে নেত্রী আমি দেশে আসছি, কত টাকা ফান্ডিং করতে হবে আমি করছি।
কারণ তখন টাকা ফান্ডিং করলে তখন সবাই মনে রাখবে, তখন দেশে আসলে তখন তারা আবার এমপি মন্ত্রী হতে পারবে, সে কারণে তখন যোগাযোগ করবে, কিন্তু এখন করবে না। এখন সকল স্ট্রিম রোলার তৃণমূল কর্মীদের উপর যাবে, সকল স্ট্রিম রোলার তৃণমূল কর্মীরা ফেস করে রাজপথে নেমে যুদ্ধ করে, কিছু মারা যাবে, কিছু বেঁচে থাকবে, তারপর আওয়ামী লীগকে আবার ভালো অবস্থানে ফিরিয়ে আনবে। তারপরে বিদেশ থেকে তারা এসে এই লাশের উপর দিয়ে কিছু টাকা ফান্ডিং করে তারা আবার বলবে আমরা দলের জন্য অনেক কিছু করেছি, আমরা অনেক ত্যাগী, আমরা টাকা দিয়েছি বিদে এই আন্দোলনটা হয়েছে, আমরা টাকা দিয়েছি বিদে, টাকা ফান্ডিং করেছি বিদে আওয়ামী লীগকে এই তৃণমূল কর্মীরা আবার শক্ত অবস্থান ফিরিয়ে আনতে পেরেছে। তারা তখন ক্রেডিটটা নিয়ে ফেলবে, তারাই দলের হত্যাকর্তা হয়ে যাবে। নেত্রী, আপনার আশেপাশের কেউ যদি এই ভিডিওটা দেখে, আপনাকে এখন থেকেই অনেক বেশি সোচ্চার হতে হবে। যারা দলের জন্য নিবেদিত হিসেবে কাজ করছে তাদেরকেই সিলেক্ট করে আপনাকে তুলে আনতে হবে। শেষ টাইমে এসে টাকা ফান্ডিং করবে, শেষ টাইমে দেশে ফিরে এসে নেতৃত্ব দিয়ে ঠুসটাস করে তারা এমপি মন্ত্রী হয়ে যাবে, দলের নীতি নির্ধারক হয়ে যাবে, এটা যাতে না হয়। তাহলে কিন্তু আওয়ামী লীগ আবার শক্তিশালী অবস্থায় ফিরে আসলো, আওয়ামী লীগ বেশি দিন টিকে থাকতে পারবে না, ক্ষমতায় আসলো ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না। কারণ সাংগঠনিক ভিত যদি স্ট্রং না থাকে একটা রাজনৈতিক দলের, সে রাজনৈতিক দল যতই চেষ্টা করুক বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। শেখ হাসিনা তো তার দূরদর্শী নেতৃত্বের কারণে 16 বছরের কাছাকাছি ক্ষমতায় থাকতে পেরেছে। আওয়ামী লীগের অনেক বেশি যে সাংগঠনিক শক্তিশালী অবস্থা ছিল তা না, শেখ হাসিনার কারণে আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় থেকেছে। আওয়ামী লীগের সাংগঠনিক ভাবে অনেক আগে দুর্বল হয়ে গিয়েছিল। সো আওয়ামী লীগকে যদি জনগণের দলে ফিরে আসতে হয়, আওয়ামী লীগকে যদি বাংলাদেশকে অনেক বছর লং টার্ম শাসন করতে হয়, তাহলে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত অনেক শক্ত করতে হবে। যেগুলা সুযোগ সন্ধানী, সুযোগের টাইমে এসে রাজপথে নেমে নেতা সেজে যায়, সুযোগের টাইমে এসে কিছু টাকা ফান্ডিং করে বহুত বড় দলের নীতি নির্ধারক সেজে যায়, তাদেরকে মাইনাস করে আওয়ামী লীগকে সাজাতে হবে এবং তৃণমূলকে নিয়েই আওয়ামী লীগকে সাজাতে হবে। যারা এখন দলের নিবেদিত প্রাণ তাদেরকেই আওয়ামী লীগের কমিটিতে গুরুত্ব দিতে হবে। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী রূপে বাংলাদেশে রাজনীতি করতে পারবে এবং বারবার ক্ষমতায় আসবে। জনগণ সে আওয়ামী লীগকে ভালোবাসবে, কারণ আওয়ামী লীগ মানেই তো জনগণের দল, তাই নয় কি? আমরা জনগণের দল হয়ে জনগণের পক্ষে হয়ে কেন কাজ করব না? আমরা তো যখন এমপি মন্ত্রী হয়ে যাই তখন মানুষকে মানুষ মনে করি না, আমরা মনে করি আমরাই সর্বসর্বা, আমরাই কখনো ক্ষমতা থেকে আর যাব না, আমরাই বাংলাদেশে হত্যাকর্তা আজীবন থেকে যাব। এই ভুলটার কারণেই বারবার প্রত্যেকটা রাজনৈতিক দলের খুব মারাত্মক ভয়ঙ্কর ভাবে পতন হয়। আওয়ামী লীগের যেভাবে হয়েছে, বিএনপির নেতারা মন্ত্রীরা যেভাবে এখন শুরু করে দিয়েছে, তাদেরও সেম এইরকম ভয়ঙ্কর ভাবে, ভয়ঙ্করতর ভাবে পতন হবে। আওয়ামী লীগের থেকেও খারাপ অবস্থা এই বিএনপির হয়ে যাবে। সো বিএনপি হন, আওয়ামী লীগ হন, যে রাজনৈতিক দল হন না কেন, জনগণের হয়ে রাজনীতি করুন, দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনুন এবং সকলের মত প্রকাশের অধিকার আছে, সকলকে মত প্রকাশ করতে দেন। তাহলে দেখবেন জনগণই আপনাদেরকে বারবার ক্ষমতায় আনবে। স্বৈরাচারী মনোভাব নিয়ে জোর করে ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না। যেটা শেখ হাসিনা 16 বছর পেরেছিল, আপনারা হয়তো আনুমানিক 5 বছর পারবেন, 10 বছর পারবেন, এরপরে আওয়ামী লীগের থেকেও খারাপ ভাবে পতন হবে। সো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করুন, সকলকে মতাদর্শ, যারা যে মতাদর্শ ধারণ করে সেটা প্রকাশ করার আপনারা অধিকার দেন। কাউকে নিষিদ্ধ করে কখনো দমানো যায়নি, দমাতে কেউ পারবে না। এটাই হচ্ছে রিয়েলিটি। সো সবাইকে এটা মেনেই রাজনীতি করতে হবে। আশা করছি আমি যে সকল বিষয় এই ভিডিওতে আলোচনা করেছি আপনারা মোটামুটি ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো আপনাদের কনফিউশন থাকার কথা না। আওয়ামী লীগের নেতৃত্বে শিরিন শারমিন আসবে, নাকি ডিফেন্ড আওয়ামী লীগ আসবে, নাকি আওয়ামী লীগ একেবারেই ফিরবে না, নাকি আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরবে। সো মোটামুটি আপনাদেরকে আমি আলোচনা বুঝাতে পেরেছি যে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন এবং কে নেতৃত্বে থেকে কিভাবে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবেন। আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা নাই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন। ধন্যবাদ সকলকে।